হয়ে গেছে। নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী। আমার গোস্বামী অ্যাস্ট্রোলজিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি ইতিপূর্বেও আপনাদের বলেছিলাম যে আমি পরবর্তী ক্ষেত্রে রাশিগতভাবে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন তারা নিশ্চিত প্রত্যাশা করেন যে রাশিগতভাবে কোন মাস কেমন যাবে সে বিষয়ে একটু জানার ইচ্ছে প্রত্যেকের থাকতেই পারে। তো সেই কথাকে মাথায় রেখে আমি বলেওছিলাম যে আমি পরবর্তীতে রাশিগতভাবে আলোচনাটা করব, দিলে আপনাদের একটু সুবিধা হবে, কোন মাসটা কেমন চলছে সেটা আপনাদের সুবিধে হবে। সেইটাকে মাথায় রেখে আজকে মূলত মেষ রাশি নিয়ে আমি আলোচনাটা করব। তো মেষ রাশি নিয়ে আলোচনাটা করতে চাইছি এই কারণে যে মেষ হচ্ছে আমাদের কালপুরুষ চক্রের একদম 1 নম্বর ঘর হচ্ছে এটা মেষ রাশি। যারা মেষ রাশির জাতক মূলত জুলাই মাস শেষের দিকে অগাস্ট মাস কেমন যাবে আজকে সেই বিষয়ে আলোচনা করব। তো অগাস্ট মাস আমি যতটুকু বিচার বিবেচনা করে দেখেছি গ্রহাবস্থান থেকে, প্রায় 5টি রাশি অগাস্ট মাসের একটা সিংহভাগ সময় তাদের অর্থের দিকটা বিশেষ করে খুব অনুকূলে যাবে। তার মধ্যে মেষ অন্যতম। মেষ রাশির আসছে যে অগাস্ট মাস মেষ রাশির খুব ভালোভাবে যাবে। একটা অর্থের ঢেউ আসবে, সেই ঢেউটাকে ধরে যদি রাখতে পারেন বা ধরতে যদি পারেন, আপনি নিশ্চিত থাকুন আপনি যে উপার্জনটা করবেন অগাস্ট মাসে সেটা হয়তো জীবনের একটা সেরা সময় বলে স্মরণীয় হয়ে থাকবে। এই কথাগুলো কিন্তু আমার কোনো মন গড়া কথা নয়। জ্যোতিষশাস্ত্র যদি ঠিকভাবে বিচার বিবেচনা করা যায় তাহলে কিন্তু এইটাই উঠে আসছে মেষ রাশির ক্ষেত্রে। যাই হোক, যারা মেষ রাশির জাতক তারা তো অবশ্যই দেখবেন, জাতক যারা নয় তারাও দেখবেন। এই কারণে আপনার পরিবারের কেউ, বন্ধুবান্ধবের কেউ মেষ রাশির জাতক হলেও হতে পারেন। এই ভিডিওটি কিন্তু তাদের ক্ষেত্রে খুবই উপযোগী। কারণ হ্যাঁ, দেখা যাবে আপনার মেষ রাশি অথচ আপনি কিন্তু উপার্জনটা ঠিক পাচ্ছেন না, হতে পারে। কেন পাচ্ছেন না, কি করে পাবেন, সেটাও কিন্তু আপনাদের আমি শেষ মুহূর্তে একদম বলে দিয়ে যাব। তো যাই হোক, মূল বিষয়ে একদম ঢুকে যাচ্ছি, কারণ ভিডিওগুলো দীর্ঘায়িত করলে আপনাদের দেখার ক্ষেত্রে অসুবিধে হয়, কারণ এত সময় দিয়ে দেখতেও পারেন না। তো যাই হোক, এইখানে একটা ছবি মোটামুটি আমি এঁকেছি। ছবি আঁকার হাত খুব একটা ভালো নয়। বর্তমান গোচর অনুসারে কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছেন তার একটা চিত্র দেওয়া আছে। এটা হচ্ছে মেষ রাশি, এটা হচ্ছে বৃষ রাশির ঘর। বৃষ রাশিতে বর্তমান বৃহস্পতি এবং মঙ্গল বসে আছেন। এটা হচ্ছে কর্কটের ঘর, কর্কট রাশি। এখানে রবি আর শুক্র অবস্থান করছেন। এটা সিংহ রাশি, এখানে বুধ অবস্থান করছেন। কন্যা রাশিতে কেতু অবস্থান করছেন। এদিকে যদি চলে যাওয়া হয়, কুম্ভে শনি বর্তমানে বক্রী অবস্থায় আছেন, এবং মীনে রাহু এবং চন্দ্র আছেন। তো চন্দ্রের বিচারটা খুব একটা আমরা করি না কেন, মাত্র একটি রাশিতে 2.25 দিন চন্দ্র অবস্থান করেন, অর্থাৎ তার অবস্থান অহরহ পরিবর্তনশীল। সেই ক্ষেত্রে খুব একটা আমরা এটা নিয়ে করি না। মূলত যে 4টে গ্রহ একটা মানব জীবনকে পরিচালিত করায় বিশেষ ভূমিকা গ্রহণ করে, আর তাদের নিয়ে একটা আলোচনা করা হয় সবসময় বেশিরভাগ ক্ষেত্রে। এবং আরেকটি বিষয়,
আলোচনা করা হয়, এই গ্রহগুলির সঙ্গে অন্য কোনো গ্রহ এসে যখন জুটি বাঁধে, সেখানে যে যোগগুলো তৈরি হয়, সেই যোগগুলো কোন রাশির ক্ষেত্রে কতটা উপযোগী, কতটা উপকারী বা কতটা ক্ষতিকর, সেইগুলোকে বিচার বিশ্লেষণ মূলত আমি করছি এইখানে। তো যাই হোক, দর্শক বন্ধুদের সবাইকে বলছি, আপনারা একটু ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন, না হলে হয়তো আমার বোঝানোর ক্ষেত্রে বা আপনাদের বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হলে বেকার হয়ে যাবে। বিষয়টা একদম আপনাদের ধারণার বাইরে হয়ে যাবে, আমারও ধারণার বাইরে হয়ে যাবে। কারণ আমাদের এটাকে মোটামুটি একটা অ্যানালাইসিস করতে হয়, তারপর অ্যানালাইসিস করার পর আমাকে এটাকে শোতে আনতে হয় যে একটা ভিডিও করছি আমি। কারণ অমনি তো আর হয় না, বিষয়গুলোকে আপাতত যদি একটু না বিশদভাবে বিচার করা হয়। যাই হোক, আজকে বলছি যে মেষ রাশির একটা অর্থের ঢেউ অলরেডি শুরু হয়ে গেছে। আগস্ট মাসের 26 তারিখ পর্যন্ত এই ঢেউটা চলবে। এই ঢেউটাকে ধরে রাখার একটা লক্ষ্যে আমি আপনাদের বোঝাতে চাইছি যে অর্থের ফ্লোটা আসছে, আরও আসবে, সেটাকে আপনারা ধরে রাখার চেষ্টা করুন। তো কিভাবে অর্থের ফ্লোটা আসবে সেটা এখন আমি বোঝাচ্ছি আপনাদের। এটা হচ্ছে 1 নম্বর ঘর, এটা হচ্ছে মেষ রাশি। এরই সাপেক্ষে আজকে আমি পুরো ছকটাকে অ্যানালাইসিস করছি। মেষ রাশির দ্বিতীয় স্থান থেকে যে বিষয়গুলোকে আমরা সাধারণত বিচার বিশ্লেষণ করে থাকি, সেই বিষয়গুলো হচ্ছে দ্বিতীয় স্থান থেকে আমরা ধন সম্পত্তি, মূলত টাকা পয়সা, এইগুলো আমরা সাধারণত আলোচনা করে থাকি। এছাড়াও অন্যান্য বিষয় হয়। তো দ্বিতীয় স্থান থেকে আজকে আমরা মূলত অর্থটা নিয়ে আলোচনা করব, এই কারণে যে অন্যান্য দিকও টুকটাক করব, অর্থটা নিয়ে করতে চাইছি কারণ মানব জীবনে অর্থ একটা অপরিহার্য জিনিস। টাকা যদি আপনার থাকে, মোটামুটিভাবে আপনি একটা অনেক কিছু বিষয়কে কভার করতে পারবেন। যাই হোক, এই জায়গায় মেষ রাশির দ্বিতীয় বৃহস্পতি এবং মঙ্গল বসে আছেন বর্তমান। বৃহস্পতি একটি রাশিতে 1 বছর অবস্থান করেন। বৃহস্পতি একটি রাশিতে 1 বছর অবস্থান করেন বৃহস্পতি। সুতরাং বৃহস্পতি বর্তমান আছেন, আরও দীর্ঘদিন বৃহস্পতি কিন্তু এখানে থাকবেন। বর্তমান বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছেন। এই রোহিণী নক্ষত্রটা আমরা জানি কম বেশি রোহিণী নক্ষত্র সম্বন্ধে, যে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন রোহিণী নক্ষত্রে। দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বর্তমান অবস্থান করছেন বৃষ রাশিতে। সুতরাং বিষয়টা যেন সোনায় সোহাগা। কোন জায়গায়? মেষ রাশি সাপেক্ষে ধনস্থানে, অর্থাৎ অর্থ, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি জায়গাটা অবস্থান করছেন। সঙ্গে মঙ্গল অবস্থান করছেন। এবারে বৃহস্পতির সাথে মঙ্গলের সম্পর্ক কীরকম? গুরু শিষ্য সম্পর্ক। তো আপনি যদি মেষ রাশির জাতক হন, আপনার ধনস্থানে বৃহস্পতির মতো একটি শুভ গ্রহ, যে মানুষকে অর্থ দেয়, তিনি আছেন। শুধু তিনি আছেন না, তিনি একটা ভালো নক্ষত্র পেয়েছেন, রোহিণী নক্ষত্র পেয়েছেন। রোহিণী নক্ষত্রে বর্তমান আছেন এবং মঙ্গল সেই বৃষে প্রবেশ করেছেন। 12ই জুলাই প্রবেশ করেছেন। 45 দিন মঙ্গল এই জায়গাটায় অবস্থান করবেন, অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবেন। অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গলের যে ধনযোগটা তৈরি হয়েছে, এই যোগটাকে ধনযোগ বলা হয়। সেই ধনযোগটা মূলত কাজ করবে আগস্টের 26 তারিখ পর্যন্ত। তাহলে মূল চিত্রটা দাঁড়ালো, মেষ রাশির দ্বিতীয় স্থান, দ্বিতীয় ঘর, অর্থাৎ মেষ রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘর হচ্ছে ধনস্থান। ধনস্থানে ধনের যে গ্রহ, মূলত যে বৃহস্পতি হচ্ছে ধন, সম্পদ, মান সম্মান ইত্যাদির গ্রহ, তিনি অবস্থান করছেন। এবং মঙ্গল আপনার যে রাষ্ট্রাধিপতি,
মেষ রাশির যিনি অধিপতি মঙ্গল, তিনি গুরুর সঙ্গে জুটি বেঁধে আপনার ধনস্থানে অবস্থান করছেন। সুতরাং এই যে ২৬ তারিখ পর্যন্ত মেষ রাশির লোকেদের বা জাতকদের একটা আর্থিক ঢেউ আসবে, ফ্লো আসবে, আসছে, শুরু হয়ে গেছে অলরেডি। এবারে সেই ঢেউটাকে কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। অর্থাৎ আপনার যে কর্মজগৎ, সেই কর্মজগতে আপনি মনোনিবেশ করুন, অবশ্যই অবশ্যই উপার্জন হবে, হতে বাধ্য, হতে বাধ্য। তবে হ্যাঁ, এই আলোচনাটা হচ্ছে একটা ওভারঅল আলোচনা সবার জন্য, কিন্তু আপনার যেটা জন্মকুণ্ডলী, সেই কুণ্ডলিতে এই গ্রহগুলির অবস্থান কোথায় কিভাবে আছে তা কিন্তু আলোচনা করা প্রযোজ্য। তো সেক্ষেত্রে বিভিন্ন মানুষজনের জন্মকুণ্ডলী বিভিন্ন, দেখা গেল কারুর বৃহস্পতি নিচস্থ অবস্থায় আছেন, খারাপ জায়গায় আছেন, মঙ্গল কারুর খারাপ জায়গায় আছে, সেক্ষেত্রে হয়তো এতটা প্রকট ফল না পেলেও কিঞ্চিত আপনি ফল পাবেন, এটা নিশ্চিত। কারণ এই যে জুটির অবস্থান, এটা কিন্তু বিফলে যেতে পারে না। এই যে বৃহস্পতি এবং মঙ্গলের জুটি, এই জুটি যে ধনযোগটি সৃষ্টি করেছে, এটা বিফলে যেতে পারে না। সুতরাং এই জায়গাটাকে কাজে লাগাতে হবে। দেখুন, কোনো গ্রহ আপনাকে তো বাড়িতে এসে টাকা ঢুকিয়ে দিয়ে যাবে না, অর্থটা উপার্জন করতে হয়, যে যার সোর্স থেকে উপার্জন করতে হয়। তো সেখান থেকে আপনাকে উপার্জনে মন দিতে হবে, উপার্জন করার চেষ্টা করতে হবে, তবেই তো অর্থটা আসবে। না হলে কর্ম ব্যতীত কোনো দিন কোনো গ্রহ আপনাকে নিশ্চিত টাকা পয়সা ঢুকিয়ে দেবে না। সে একটা পরিবেশ তৈরি করে দেয় যে এই যোগটা আপনার শুরু হয়ে গেছে, এটাকে আপনি কাজে লাগান। জ্যোতিষশাস্ত্র কি বলে? আপনাকে একটা ধারণা দেয় যে এই সময়টা এইভাবে এসছে, এইভাবে চলছে, আপনি আপনার কাজটা করুন, নিশ্চিত আপনি এর থেকে সুফল পাবেন। তো সেই জায়গায় তাইলে ধনস্থান থেকে যেটুকু আমরা পাওয়ার প্রত্যাশা রাখছি মেষ রাশি সাপেক্ষে, মান সম্মানের দিক একটা ভালো যাবে, বৃহস্পতি ধনস্থানে আছেন। দ্বিতীয়ত মঙ্গলের সাথে জুটি বেঁধেছেন, গুরু শিষ্যের ধনযোগ তৈরি হয়ে গেছে, এবং ধনস্থানে ধনযোগ তৈরি হয়ে গেছে। ব্যাপারটা এই জায়গায় মাথায় রাখুন। এবারে সেই জন্য এত জোর গলায় বলছি যে আপনাদের সময় শুরু হয়ে গেছে, ভালো চলবে। তবে আগস্টের ২৬ তারিখ পর্যন্ত, অর্থাৎ ৪৫ দিন যে মঙ্গল থাকছেন এই বৃহস্পতির সঙ্গে জুটি বেঁধে বৃষ রাশিতে, সেইখানে কিন্তু আপনার একটা অবশ্যই আর্থিক ফ্লো এসেছে, চলছে, চলবে। আরও যদি একটু বিশদে যাই, এই ধনস্থানের অর্থাৎ বৃষ রাশির অধিপতিকে শুক্রদেব। দেখুন, শুক্রদেব আবার চতুর্থ স্থানে চলে এসছেন। চতুর্থ স্থান থেকে যানবাহন, সুখ, মা, গৃহ, আনন্দ, আরও অনেক কিছু আছে, এইগুলো বোঝায়। তাইলে এই অঙ্কটা কি কাজ করছে? ধনস্থানে যখন উপার্জন বৃদ্ধি পাবে, ধনস্থান আপনার সমৃদ্ধ হবে, সঙ্গে সঙ্গে শুক্র চতুর্থে বসে আছেন, শুক্র আপনাকে সুখ, শান্তি, এই জায়গায় গৃহে একটা আনন্দময় পরিবেশ, এইগুলো অলরেডি আপনাকে প্রদান করবে। সঙ্গে রবির জুটি আছে, আপনার পঞ্চমপতি। পঞ্চম স্থান হচ্ছে জ্যোতিষ জগতের একটা বিশেষ শ্রেষ্ঠ স্থান, সেইখানকার অধিপতি শুক্রের সাথে বসে আছে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে এটাকে দারিদ্র্যযোগ বললেও এক্ষেত্রে কিন্তু দারিদ্র্যযোগ হবে না। এখানে রবির ভূমিকা একটু কম থাকবে, শুক্রের ভূমিকাটা যথেষ্ট ভালো থাকবে, কারণ চন্দ্রের ঘরে শুক্র বসে আছে। সুতরাং বিলাস ব্যসন, সৌখিনতা, আনন্দময় জীবনযাপন, এইগুলো আপনার তৈরি হয়ে যাবে। কারণ শুক্র একটি রাশিতে ২৮ দিন অবস্থান করেন, তারপর বেরিয়ে যান। তো বেরিয়ে গেলেও দেখা যাচ্ছে শুক্র বেরিয়ে গেলে কোথায় আসবেন? আপনার পঞ্চম ঘরে আপনি চলে আসবে, পঞ্চম ঘরে শুক্র আসবে। পঞ্চম স্থান হচ্ছে একটা ভালো জায়গা। সুতরাং বর্তমান যদি আলোচনা করা যায়,
মেষ রাশি সাপেক্ষে আর্থিক দিক, সুখ স্বাচ্ছন্দ্যের দিক একটা ভালো হবেই, হতে বাধ্য। অন্যান্য ক্ষেত্র যদি বিবেচনা করা হয়, সেক্ষেত্রে আমি ছোট্ট করে আলোচনাটা করছি। মূলত আমি এই ধন সম্পদ এবং আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য এটা নিয়ে আজকে আলোচনার বিষয় ছিল। তো অন্যান্য দিক আলোচনা করলে ওভারঅল শরীর সম্বন্ধে যদি আলোচনা করি, হ্যাঁ, টুকটাক রোগ ব্যাধি একদম থাকবে না তা নয়, রোগ ব্যাধি টুকটাক থাকবে, তবে সেটা নিয়ে হতাশ হওয়ার মতো কিছু নেই। কারণ মেষ রাশির উপর সেরকম কোনো ভালো গ্রহর যে সম্পূর্ণ দৃষ্টি আমি দেখতে পাচ্ছি না, বরং রাহুর একটা দৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এবারে দেখুন এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এইখানে পড়ছে, অর্থাৎ রাশি সাপেক্ষে ষষ্ঠ গৃহে এই জায়গাটায় বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা পড়ছে। ষষ্ঠ গৃহে কে বসে আছেন? কেতুদেব ষষ্ঠ গৃহে বসে আছেন। ষষ্ঠ গৃহে কেতুদেব বসে থাকার সুবাদে খুব একটা ভালো ফল হয় না, কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে, রিপু ঋণ শত্রু এই ঘর থেকে সব সময় বিবেচনা করা হয়। যেহেতু ওখানে কেতু আছেন এবং বৃহস্পতি ওখানে দৃষ্টি রেখেছেন, সুতরাং শত্রু জয় হবে। শত্রুতা থাকলেও শত্রু জয় হবে, দীর্ঘস্থায়ী শত্রুতা, সেখানে আপনার কিন্তু কোনো একটা ক্ষতি করতে পারবে না, আপাতত সেটা বোঝা যাচ্ছে এখান থেকে। শত্রুতা থাকবে, বাট শত্রু আপনার সেরকম কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আপনি হয়তো আধ্যাত্মিক মনস্ক হয়ে যেতে পারেন। কর্মজগতে কিছু পরিবর্তন আপনার মধ্যে আসতে পারে, সেটা আপনাকে একটু মানিয়ে নিতে হবে, বা সেটা পক্ষে হতে পারে সেটা। তারপর মেষ রাশিটা হচ্ছে চর রাশি, সুতরাং চর রাশি যেহেতু ষষ্ঠ স্থানটা হচ্ছে দশমের নবম, কর্মের ভাগ্যটা নির্ভর করছে ওখানে। সুতরাং চর রাশি যেহেতু একটু দূরে যেতে হতে পারে, একটু ট্রান্সফার হতে পারে, বা অন্য কোনো জায়গায় আপনি একটা কোম্পানিতে কাজ করেন, সেখান থেকে হয়তো অন্য জায়গায় আপনাকে ট্রান্সফার করা হলো, এরকম কিছু ঘটতে পারে। তবে যেহেতু এটা মঙ্গল, রাষ্ট্রাধিপতি হচ্ছে মঙ্গল ধনস্থানে বসছেন, মূলত প্রশাসনিক ক্ষেত্র, পুলিশ, মিলিটারি ইত্যাদি জাতীয় যারা কাজ করেন, তারা এই সময়কালের মধ্যে খুবই উপকৃত হবেন, এটা নিশ্চিতভাবে বলতে পারি। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবারে বৃহস্পতি এই জায়গাটায় দৃষ্টি দিচ্ছেন। বৃহস্পতি বৃশ্চিক রাশিতে সপ্তম দৃষ্টি দিচ্ছেন। রাশি সাপেক্ষে কিন্তু সেটা হচ্ছে অষ্টম। রাশি সাপেক্ষে অষ্টম বলতে একটা পরিবর্তন সূচিত করে। এখান থেকে বিভিন্ন রকম দুরাবস্থাটা ভাবা হয় খারাপ, এটাকে মারক স্থান বলা হয় সব সময়। রক্তপাত, অ্যাক্সিডেন্ট, মুক্ত সুখের সাথে আরও অনেক কিছু আছে, যাই হোক পরিবর্তন সূচিত হয়। অর্থাৎ আপনার একটা পরিবর্তন হচ্ছে, সেটা অর্থনৈতিক হতে পারে, অন্যান্য ক্ষেত্র থেকে হতে পারে, একটা পরিবর্তন হবে। যে পরিবর্তনটা যেহেতু মঙ্গল তার নিজের ঘরের উপর দৃষ্টি রেখেছে, অর্থাৎ এই জায়গাটাও মঙ্গলের ঘর, এটা মঙ্গলের ঘর, এবং মঙ্গল বৃহস্পতি উভয়ে মিলে ওই ঘরে একটা সরাসরি সপ্তম দৃষ্টি রেখেছেন। সুতরাং এই জায়গাটায় আপনার যে অ্যাক্সিডেন্টাল মুক্ত সুখ যদি যোগ থাকে, সেটা কিন্তু হবে না। হয়তো ছোটোখাটোর উপর দিয়ে পেরিয়ে যাবে, বড় কিছু ঘটার সম্ভাবনা নেই। এবারে বৃহস্পতির একটা নবম দৃষ্টি বিবেচনা করা হোক। এই জায়গাটা নবম দৃষ্টি রাশি সাপেক্ষে দশমে, অর্থাৎ কর্মের জায়গায়। এখান থেকে কর্ম বিবেচনা করা হয়, অনেক কিছুই বিবেচনা করা হয়, তার মধ্যে কর্মটাকে বেশি করে বিবেচনা করা হচ্ছে। সেই জায়গায় আপনাকে দেখা যাবে কর্ম, কীর্তি, ব্যবসা, সম্মান, তীর্থযাত্রা, উচ্চপদ ইত্যাদি প্রাপ্তি ঘটে থাকে। যাই হোক, সেই জায়গা থেকে আপনাকে বিচার বিবেচনা করতে হবে যে হ্যাঁ, বৃহস্পতির দৃষ্টি আছে ওই জায়গাটায়, সুতরাং কর্মক্ষেত্রে একটা উন্নতি আপনি প্রত্যাশা করতে পারেন। এবং শুধু পারেন নয়, এর আবার আরেকটা ব্যাখ্যা আছে। এই দশমাধিপতি হচ্ছে শনি।
যদিও তিনি বক্রী, কিন্তু বর্তমান তিনি আনন্দময় গৃহে অবস্থান করছেন এবং বক্রগতি পেয়েছেন। হ্যাঁ, বক্রগতি বলতে তো তিনি আগের রাশির একটু ফলদান করবেন, সুতরাং দশমের ফলদান করবেন এই মুহূর্তে। তো সেই জায়গায় আপনাদের একটু বিলম্বিত হলেও হতে পারে, কিন্তু কর্মের একটা উন্নতি অবশ্যই ঘটবে, এইটুকু আপনাদের বলতে পারি। আর রাহু বসে আছেন আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে, একটু এদিক দূরযাত্রা হতেই পারে বা একটু ভ্রমণ হতে পারে এই মুহূর্তে, ব্যয়ের দিকটা একটু সংকোচ করতে হবে আপনাকে, অন্যান্য ক্ষেত্রে একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। তো এই জায়গায় আপনার পক্ষে হওয়া উচিত, ওভারঅল একটা আলোচনায় বলছি। আপনি হয়তো ভাবছেন যে আমার তো সেরকম কিছু হচ্ছে না, স্বাভাবিক, নাও হতে পারে। না হওয়ার কারণটা খুঁজতে হবে। না হওয়ার কারণ হচ্ছে আপনার জন্মকালীন, অর্থাৎ আপনার যে জন্মকুণ্ডলী, সেই জন্মকুণ্ডলীতে গ্রহাবস্থানটাকে দেখতে হবে, দেখার প্রয়োজন আছে। যে গ্রহগুলি আপনাকে এতটা সুফল দানের জন্য তৈরি হয়ে আছেন অথচ আপনি পাচ্ছেন না, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীতে সেই গ্রহগুলোর অবস্থানটা ভালো করে বিবেচনা করার দরকার আছে। দেখা গেল আপনার জন্মকুণ্ডলীতে যে শুভ গ্রহগুলি আপনাকে এই মুহূর্তে ভালো ফলদান করার কথা দিচ্ছে না, তারা কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে অবস্থানগতভাবে খারাপ জায়গায় আছেন, খারাপ অবস্থার মধ্যে আছেন। তাহলে যতটা আমরা প্রত্যাশা করছি এতটা কিন্তু আমরা ফল পাবো না। কিন্তু একেবারে পাবেন না এটা কিন্তু ভুল কথা। হ্যাঁ, তবে হ্যাঁ, আপনাকে বলি, পাওয়ার জন্য আপনাকে অতি অবশ্যই কিছু চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা আমি ছোট্ট করে আপনাদের বলে দিই। কোনো ভালো জ্যোতিষের কাছে হরস্কোপটা বিচার করিয়ে নেবেন, কারণ জন্মকুণ্ডলীতে যদি শুভ গ্রহগুলো খারাপ অবস্থায় থাকে তাহলে তো অবশ্যই আপনার এটা বিচার করানো উচিত। আর বর্তমান সময়কালে আপনাকে বলি, যেহেতু বৃহস্পতি এবং মঙ্গল এই জুটিটি আপনাকে ধন দান করবে, অর্থ দান করবে, সেই ক্ষেত্রে তাইলে আপনাকে আপাতত পক্ষে এদের একটু সন্তুষ্ট রাখার প্রয়োজন আছে বলে আমি বোধ করছি। সুতরাং আপনারা যদি পারেন বৃহস্পতির একটু বীজমন্ত্র এবং মঙ্গলের বীজমন্ত্র 10 বার করে চান করার পর পাঠ করুন, দেখবেন অনেকটা উপকৃত হবেন যারা পাচ্ছেন না। আপনাদের বলি, বৃহস্পতির বীজমন্ত্র ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে 10 বার জপ করুন এবং মঙ্গলের বীজমন্ত্র ওং হুং সিং মঙ্গলায় এইটি 10 বার পাঠ করুন। পারলে সারাদিনে 2 বার পাঠ করুন, দেখবেন আপনারা অনেক উপকৃত হবেন। পরবর্তী ক্ষেত্রে আমি 20 রাশির আলোচনায় আসব, কারণ বেশ কয়েকটি রাশি অগস্ট মাসে সুফল পেতে চলেছে। যাই হোক, আমি আমার নাম্বারটাও এখানে লিখছি, যদি কোনো প্রয়োজন হয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি লিখে দিচ্ছি, 9609078231, এটা হচ্ছে কল নাম্বার। আর হোয়াটসঅ্যাপ নাম্বার যদি করেন 8972451464, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যদি আপনাদের কিছু সেরকম জানার থাকে অবশ্যই করবেন। যাই হোক, প্রাথমিক স্তরের আজকে আমি একটা আলোচনা করলাম। পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটি গ্রহ নিয়ে আমি আলোচনা করব, প্রত্যেকটা রাশির অবস্থানে কি ঘটতে চলেছে আপনারা ফলো করুন। এবং আরও বলে দিচ্ছি, ইতিপূর্বের আমার কিছু ভিডিওতে দেখবেন এই গ্রহগুলোকে শান্ত করার জন্য আমি কিছু কবচ স্তোত্র ইত্যাদি পাঠ করেছি, আরও করব। সেই ক্ষেত্রে যাদের ধরুন এই বৃহস্পতি খারাপ, সুফল পাচ্ছেন না, আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন, হয়তোবা পেয়ে যেতে পারেন যে বৃহস্পতিকে সন্তুষ্ট করার জন্য
আর যে কবচ বা স্তোত্র পাঠ করা আছে, আপনি যদি সময় না পান পাঠ করার বা পাঠ করতে না পারেন বা পরিবেশ সেরকম না থাকে, আপনি কিন্তু ওইগুলোকে কানে শোনার চেষ্টা করুন। সারাদিনে 1 থেকে 2 বার শোনার চেষ্টা করুন, তাতেও কিন্তু আপনি উপকৃত হবেন, এটা নিশ্চিত। যাই হোক, সবাই আমার এই ভিডিওটি দেখবেন, এটাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন যদি ভালো লাগে, এবং পরবর্তীতে আমি রাশি অনুযায়ী পুনরায় একটি করে ভিডিও নিয়ে আসব এবং প্রতি মাসে দেওয়ার চেষ্টা করব, যেটা আপনার হয়তো খুবই উপকারে লাগবে। সবার মঙ্গল হোক, ঈশ্বর সবার মঙ্গল করুন, মঙ্গলময় সবার মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।